দেশে ফেরার পর রাজনৈতিক পরিস্থিতির কি পরিবর্তন হতে চলেছে বাংলাদেশে? তারেক রহমান দেশে ফেরার পর ক্ষমতার একটা রদবদল হবে। গতকাল রাতে আমরা শরীফ ওসমান হাদির ব্যাপারে অনেক গুজব শুনেছি। হাদির আসলে এ ধরনের প্রয়াণ আমাদের কাম্য নয়। আমরা আজকে দেখলাম যে একজন এনসিপির নেত্রী আত্মহত্যা করেছে। সুইসাইড করাটা আসলে একটা মেন্টাল কন্ডিশন। আপনি ৫ মিনিটের ডিসিশন নিয়ে সুইসাইড করতে পারবেন না। দর্শক, নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম। আজকে আমাদের নিউজরুমে আমাদের সাথে উপস্থিত রয়েছে শফিমাওলা। শফিমাওলা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে ফারদিন। কেমন আছেন? ভালো আছি। আজকে আমরা একটু বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আলোচনা করব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। তিনি কি আসলেই দেশে ফিরছেন? আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের আসলে যৌক্তিকতা আছে। কারণ আমরা ১ বছর ধরেই দেখছি যে কারণ আমরা অনেক জল্পনা কল্পনা দেখেছি। বিএনপির অনেক মহল থেকে আ এই কথাটি এসেছে। কিন্তু এই প্রথমবারের মতো আমি আসলে তারেক জিয়ার দেশে প্রত্যাবর্তনকে বিশ্বাস করতে চাচ্ছি। এর কারণ এই প্রথমবার তিনি নিজে একটা ডেট মেনশন করে বলেছেন এবং সেটা একটা প্রেস কনফারেন্স করে। সো এই যে লাস্ট স্টেটমেন্ট আমরা যেটা দেখলাম, এটাকে আমি খুব পাওয়ারফুল স্টেটমেন্ট হিসেবে দেখব এবং প্রকৃত অর্থেই তারেক রহমান যেটা বললেন যে তার প্রেস কনফারেন্সটা আশা করি আপনারা দেখেছেন, দেশবাসীও দেখেছে। তিনি বলেছেন যে হয়তো ২৫ তারিখ আমি দেশে ফিরে যাচ্ছি এবং এয়ারপোর্টে যেন ছবি তোলার জন্যে দলের অন্যান্যরা ভিড় না করেন ছবি তোলার জন্যে, সেজন্য তিনি একটা আহ্বান করেছেন। দ্যাটস মিন হি ইজ টোটালি প্রিপেয়ার্ড টু কাম ব্যাক। আমরা সেটা কিন্তু মনে করতে পারি এবং সেটার যৌক্তিকতা আছে। তো এই প্রথমবার যেহেতু এমন একটা স্টেটমেন্ট আমরা পেয়েছি এবং আপনি দেখবেন যে পূর্ববর্তী সময়ে যতবারই কথা উঠেছে যে তারেক রহমান দেশে ফিরছে, এত শক্তিশালী স্টেটমেন্ট আমরা দেখিনি। সো এইবার তিনি ফিরছেন। ফিরছেন, এটা আমরা আশা রাখতে পারি। আচ্ছা, তিনি দেশে ফেরার পর রাজনৈতিক পরিস্থিতির কি পরিবর্তন হতে চলেছে বাংলাদেশে? প্রথমেই এই ব্যাপারটা একটু ভিন্নধর্মী। দেখুন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে তারেক রহমান দেশে ফেরার পর স্বাভাবিকভাবেই ক্ষমতার একটা রদবদল হবে। প্রথমত এখানে ইমোশনাল কিছু বিষয় কানেক্টেড। যেমন ধরুন, তারেক রহমান আসবেন, তিনি যে শুধু ঢাকায় থাকবেন আমি সেটা মনে করছি না। কারণ বগুড়া হচ্ছে উনার রুটস। উনি হয়তো ঢাকায় প্রত্যাবর্তন করে বা বাংলাদেশে প্রত্যাবর্তন করার কিছুদিন পর বা স্বাভাবিকভাবে উনি একটু বগুড়ায় যাবেন। সেখানে তারেক জিয়ার অনেক মেমোরি আছে। সেখানে তারেক রহমানের অনেক স্মৃতি আছে। সেখানকার মানুষের সাথে তার একটা ভাবাবেগের কানেকশন আছে। এরকম দেশের হয়তো আরো বেশ কিছু এলাকায় তিনি যাবেন। সেই এলাকাগুলোতে তারেক রহমানের যাওয়া বা সেখানে তার একটা কানেক্টিভিটি, ওটা দেশের রাজনীতিতে, আঞ্চলিক রাজনীতিতেও একটা প্রভাব ফেলবে। আমি শুধু জাতীয় রাজনীতির কথা বলছি না। জাতীয় রাজনীতিতে তো প্রভাব পড়বেই এবং আঞ্চলিকভাবেও এটার একটা প্রভাব থাকবে। এটা আমি মনে করতে চাচ্ছি এবং স্বাভাবিকভাবে দলের যখন দেখুন বিএনপির মতো একটা বড় দল, নমিনেশন ঘোষণা হয়েছে। নির্বাচনী প্রচারণায় হয়তো তারা কিছুটা অ্যাক্টিভ। কিন্তু তারেক রহমান আসার পর সেটা আসলে পূর্ণাঙ্গভাবে বিএনপির নির্বাচনী আ আ প্রস্তুতি কোন দিকে যাচ্ছে সেটা ডিফাইন করা খুব ইজি হবে। সো এই পরিবর্তনটা আমরা দেখব আশা করছি। গতকাল রাতে আমরা শরীফ ওসমান হাদির ব্যাপারে অনেক গুজব শুনছি, দেখছি। বিষয়টা সোশ্যাল মিডিয়ায় হলেও অনেকের মুখে আমরা শুনতে দেখেছি। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখন এই ব্যাপারে কথা বলার আগে প্রথমেই আমি একটু আসলে দুঃখ প্রকাশ করব। এই যে হাদির যে আজকের অবস্থা, মানে এই অবস্থা তো আসলে কাঙ্ক্ষিত না। এটা একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার এবং এরকম একজন তরুণকে এরকম অবস্থায় দেখছি সেটাই একটা দুঃখের ব্যাপার। আর গতকালকের যে ব্যাপারটা আপনি বললেন, সেটা ছড়িয়েছে ঠিক কখন? আ যখন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে যে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং দেশবাসীকে ধৈর্য রাখার আহ্বান করা হয়েছে। আমি জানি না পোস্টটা হয়তো অনেকেই দেখেছেন এবং আমাদের প্রেস সচিবও তেমনটি জানিয়েছেন। এরপর থেকে যেহেতু আপনি দেখবেন খুব সংকটাপন্ন অবস্থায়ও কিন্তু সরকার আসলে মানুষকে একটা আশা দেখায় সবসময় এবং এটাই ফর্মালিটি। হোয়াট দ্য মিন অফ ফর্মালিটি? যেন মানুষ আ ডিস্ট্রয় না হয়। ইমোশনালি হোক, যেভাবেই হোক। সো সেই জায়গা থেকে সরকারের পোস্টে যেহেতু তেমন কোনো আশা পাওয়া যায়নি, সরকার থেকে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে এবং ধৈর্য রাখার আহ্বান জানানো হয়েছে। তো তখন থেকেই স্বাভাবিকভাবে যেহেতু আমাদের দেশেরও একটা অডিয়েন্স আমরা সবসময় দেখি যারা অতি আগ্রহী, তারা এই কাজগুলো করেন এবং আমি নিজেও কয়েকটা পোস্ট দেখেছি বা কয়েকটা পেজ আমি ফলো করেছি যারা পোস্ট করছেন যে হাদি ভাই আর আমাদের মাঝে নেই। তো আমি তাদের কমেন্ট সেকশনটা খেয়াল করেছি যে তারা এটা কিসের ভিত্তিতে বলছেন, মানে উইদাউট সোর্স। তো তখন কয়েকজনের কমেন্টে সেই পেজগুলোর তরফ থেকে এরকম রিপ্লাই দেওয়া হয়েছে, সেই
প্রধান উপদেষ্টা সেই পোস্টটিকে মেনশন করেছে, দেশবাসীকে যেহেতু ধৈর্য রাখার কথা বলা হয়েছে, তাহলে সরকার হয়তো সরাসরি বলেনি, কিন্তু আসলে এরকম কিছু হয়ে গেছে। বাট আমি আসলে সেখানে যাব না, কারণ এটা হচ্ছে আনঅফিসিয়াল স্টেটমেন্ট। আনঅফিসিয়াল স্টেটমেন্টকে যারা একটু অতি উৎসাহী তারা তাদের মতো করে সাজিয়ে নিয়েছে। বাট যেহেতু এখনো ইনকিলাব মঞ্চ বা প্রধান উপদেষ্টার পেজ বা সরকারের কোনো তরফ থেকে এই ব্যাপারটি পরিষ্কার করা হয়নি, আমি এখনো আশা রাখতে চাই হাদি ফিরবেন এবং তিনি ফিরুক। পৃথিবীর যে কোনো মানুষের আসলে এই ধরনের সিচুয়েশনগুলো খুবই ক্রিটিক্যাল। হ্যাঁ, হাদি একজন তরুণ, একজন বাবা, একজন মানুষ, দেশে একজন নোটেবল পার্সন। সেক্ষেত্রে হাদির আসলে এ ধরনের প্রয়াণ আমাদের কাম্য নয়। ধন্যবাদ আপনাকে। দেশে কি বর্তমানে নির্বাচনের পরিবেশ আদৌ আছে? সেই কথা বলতে গেলে আমি শুরুতে আপনাকে একটা শব্দের সাথে একটু আপনাকে মনে করিয়ে দিব, আপনি জানেন শব্দটা, ভোট উৎসব। আমরা একটা শব্দ শুনতাম যে ভোট উৎসব। হোয়াটস দ্য মিনিং অফ উৎসব? আপনি যদি দেখেন যে আমাদের চিরচেনা একটা রাজনৈতিক আমেজ আছে, নির্বাচনী আমেজ। সেটা কেমন? যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় নানা কারণে, তারাও কিন্তু ভোটের সময় মাঠে অ্যাক্টিভ থাকে প্রিয় প্রার্থীর জন্য, এবং দেখবেন যে এলাকায় এলাকায় চায়ের দোকানে, মোড়ে, রাস্তাঘাটে একটা বিশাল আমেজের একটা ব্যাপার, একটা প্রচারণা। এখন এই যে সিচুয়েশন, আমি যদি অডিয়েন্সকে প্রশ্ন ছুড়ে দিই যে আপনারা কি এই আমেজ দেখতে পাচ্ছেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, আমাদের হাদি, যে প্রশ্ন আপনি একটু আগেই করলেন, হাদি একজন প্রার্থী, তিনি নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পর আমরা তার যে অবস্থা দেখলাম, শুধু তাই নয়, বিএনপির একজন মনোনীত প্রার্থী, এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক দলের একটা, সামনের ভবিষ্যতে যে নির্বাচনেও তাদের তরফ থেকে একটা পজিটিভ রেজাল্ট আসলে দেশবাসী দেখতে পাচ্ছে বা পরিসংখ্যান তাই বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপির মনোনীত একজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সো এরপরেও কি আমরা ভোট উৎসব শব্দটা প্রপারলি ব্যবহার করতে পারি? সে আমার কোনো ওপিনিয়ন নাই। আই জাস্ট ওয়ান্ট টু আস্ক দ্যাট টু অডিয়েন্স যে আপনারা আসলে ব্যাপারটা কিভাবে দেখছেন? আচ্ছা, আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন যে প্রার্থীরা নিজের সাথে অস্ত্র বহন করতে পারবে কিনা, এই ব্যাপারটা কিন্তু এখনো ইসি ঠিকভাবে জানায়নি। বলেছে যে পরে জানানো হবে। হ্যাঁ, এরকম একটা বক্তব্য আমরা আসলে সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকে শুনেছি, এবং সেটা নিয়ে খুব আলোচনা হয়েছে। এখন এখানে ২ টা বিষয় আছে। দেখেন, অস্ত্র ব্যবহার করা। অস্ত্র ব্যবহার করা কিন্তু মুখের বিষয় নয়। আমরা দেখেছি যে এটার একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো দল এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে অংশ নিচ্ছেন, এবং এমনও একটা কথা উঠেছিল যে এনসিপি একজন রিক্সা চালক, তাকেও নমিনেশন হয়তো দেননি। দলটি তখনও নমিনেশন সম্ভব। হ্যাঁ, সম্ভাব্য প্রার্থী ছিলেন। এখন উনিও তো প্রার্থী। ধরেন কথার কথা এরকম কেউ একজন নমিনেশন পেয়েছে কোনো একটা দল থেকে। এখন সে কি আগ্নেয়াস্ত্রের সাথে পরিচিত? সে কি আগে কখনো বন্দুক ব্যবহার করেছে? বা সে কি আগে কখনো সেলফ ডিফেন্স গানস বা কোনো এলিমেন্টস কি আগে সে ব্যবহার করেছে? যদি করে না থাকে, এখন নির্বাচনের সময় আছে ২ মাস। আমি তার হাতে তুলে দিলাম তার আত্মনিরাপত্তার জন্যে, এবং এটাকেই আমি যদি তার নিরাপত্তার ভিত্তি হিসেবে তার হাতে তুলে দেই, সে যদি এটা ব্যবহার করতে না পারে, তাহলে সেটা কোন কাজে আসবে? ইটস নট দ্য অ্যাকচুয়ালি ইটস নট আ টয় যে আমি এটা সাথে নিয়ে ঘুরতেছি, মানে চাইলেই ইউজ করা যাচ্ছে। এইটা ইউজের একটা ট্রেনিং প্রয়োজন, এবং ২ মাস এটার জন্য এনাফ সময় না। আর নির্বাচনেরই আছে ২ মাস। তো এটা ট্রেনিংই করবে কখন? মানুষ ভোটের জন্যই কাজ করবে কখন? আর একজন প্রার্থীতে তো আমরা তো ইসির এমন কোনো আসলে নোট দেখিনি যে প্রার্থিতার জন্যে তাকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে জানতে হবে বা সেলফ ডিফেন্স অর্গান ব্যবহার করতে জানতে হবে, এমন কোনো অপশন আমরা আসলে ইসির পেপারসে দেখিনি। আমরা আজকে দেখলাম যে একজন এনসিপির নেত্রী আত্মহত্যা করেছে। পুলিশ থেকে এখন পর্যন্ত আমরা কোনো স্টেটমেন্ট পুলিশ থেকে দেয়া হয়নি, পুলিশের পক্ষ থেকে। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি নিউজটা দেখেছি। ১ম এই আমি দুঃখ প্রকাশ করব। একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, যে ধরনের কারণেই হোক, ব্যাপারটা দুঃখজনক। এখন আসি, আপনি যেটা বললেন যে পুলিশ থেকে স্টেটমেন্ট, এখানে কিছু বিষয় আছে, যেমন একটা আ রেওয়াজ আমরা শুনেছি, যেটা আপনিও বলছিলেন যে আওয়ামী লীগের আসলে, মানে আওয়ামী লীগের কিছু নেতার হয়তোবা সাইবার বুলিং এর কারণে এটা হতে পারে। এরকম একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। তবে আমার মনে হয় না এটা আসলে ফরমাল স্টেটমেন্ট। সো যেহেতু ফরমাল স্টেটমেন্ট না, এইটাকে আমি খুব বেশি সিরিয়াসলি এখনই নিব না। এটার কারণ কি? আমি এখানে একটু কিছু সাইকোলজিস্ট বা একটু মেডিকেল সায়েন্স এর একটু রেফারেন্স ইউজ করি। সুইসাইড করাটা আসলে একটা মেন্টাল কন্ডিশন। মানে ইটস দ্য ইফেক্ট অফ আ মেন্টাল কন্ডিশন। এবং এটা কিন্তু এরকম না যে আমরা যেরকম ক্ষুধা লাগছে খেয়ে ফেললাম, সুইসাইডটা কিন্তু এরকম না যে আমার মনে হলো আচ্ছা সুইসাইড করে ফেলি, সুইসাইড করে, মানে ইটস নট লাইক দ্যাট। এটা একটা
চিন্তার ব্যাপার, এটা একটা মাইন্ডসেটের ব্যাপার এবং সেটার জন্য একটা সময়ের প্রয়োজন। আপনি ৫ মিনিটের ডিসিশন নিয়ে সুইসাইড করতে পারবেন না। এখন আমি ১৩ ঘন্টা আগে আমি সেই নেত্রী যিনি আছেন, যিনি চলে গেলেন সদ্যই আমাদেরকে ছেড়ে, আমি তোর সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো চেক করলাম। তিনি বেশ কিছু বিষয় নিয়ে ১৩ ঘন্টা আগেও সেখানে কথা বলেছেন। যেমন হাদির জন্য প্রার্থনা করেছেন। তারপর আরো বেশ কিছু বিষয় তিনি, মানে এটা খুব বেশি আগের কথা না। মাত্র ১৩ ঘন্টা ১৪ ঘন্টা আগে। মানে তার সুইসাইডের ১০ ঘন্টা বা ৮ ঘন্টা আগের। তখনও তিনি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলার মতো মানসিক অবস্থায় ছিলেন। তো এরপরে ৮ ঘন্টার মধ্যে তিনি সাইবার বুলিং এর কারণে সুইসাইড করে ফেলেছেন। এটা হতেও পারে। তবে আমার কাছে এখন পর্যন্ত এটা রেয়ার কেস। ধন্যবাদ শফি ভাই। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো পর্ব। ধন্যবাদ।